আমার বাবা একজন গ্রামের খেটে খাওয়া নিহাত গরিব মানুষ। সেই ঘরে আমি জন্মেছি। সে ছোটবেলা থেকেই বাবা অনেক পরিশ্রম করে হায় রোজগার করে আমাকে লেখাপড়া শিখি। আজ এত তারপরে আমি যখন বিয়ে হওয়ার যোগ্য হলাম, বাবা দেখে শুনে বেশ ভালো একটা পরিবারে মনে হলো আমাকে বিয়ে দিল। কিন্তু স্বামীর সংসারে গিয়ে দেখি আমার স্বামী অকর্মা। কিন্তু অকর্মা কেন? আর তার সাথে আমার বাবা কি করে বিয়ে দিল? কিন্তু আমার শ্বশুর ওদিকে সরকারি চাকরি করত। সে বৃদ্ধ হয়ে গেছে, এখন রিটায়ার্ড। পেনশনের টাকায় সে কোনো রকম চলে যায়। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর আমার স্বামী, তাদের একটাই ছেলে। তারপরে স্বামীর কাছে আমি যখন নিজের শখের কোনো কিছু চাইতাম, আমার স্বামী আমাকে ওটা দিতে পারত না, মুরুত হতো না নিজের ক্ষমতায় বউকে কোনো কিছু শখের পূরণ করা। আমার খুব কষ্ট হতো। 1 টাকার জিনিস হোক, তবুও যদি আমার স্বামী নিজের ইনকামের টাকায় আমাকে দেয়, সেটাতে আমি খুশি। কিন্তু আমার স্বামী কেন অকর্মা? এই কথা যখন বিয়ের 2-3 মাস অতিবাহিত হয়ে গেল, আমার শ্বশুরের কাছে আমি প্রশ্ন করলাম, বাবা বলুন তো, আমার স্বামী কেন অকর্মা? আর আপনি এই অকর্ম ছেলেকে কেন আমার সাথে বিয়ে দিলেন? একটা মেয়ের জীবন নিয়ে কি সিনেমানি খেলতে পারেন আপনারা? তখন আমার শ্বশুর বলল, শোনো বৌমা, আমি এখনো অতটা বুড়ো হয়ে যাইনি। যতদিন আমার শ্রবণ শক্তি বা দাব্বল আছে, আমার ছেলেকে আমি দেখে যাব। তুমি চিন্তা করো না। তোমার লাগবে কি? তখন আমি বললাম, দেখেন বাবা, আপনি আমার শ্বশুর। আমার স্বামী থাকতে যদি আমার নিজের প্রয়োজনীয় জিনিসটা আপনার কাছে চাই, তাহলে কি মানায় বলুন? প্রত্যেক মেয়েরই তার ইচ্ছা থাকে যে তার স্বামীর কাছে তার শখের জিনিসটা চাওয়া। আমি আমার স্বামীর কাছে যদি বলি আমার এটা লাগবে, সে আবার আপনার কাছ থেকে চেয়ে নেবে, তারপরে আমাকে দেবে। ব্যাপারটা কি ভালো দেখায়? সে বিবাহ করছে, এখন তার নিজের স্বাধীনতার উপর সে চলবে, তা নয়। আপনি আপনার ছেলেকে লাই দিয়ে দিয়ে এতদিন অকর্মা রাখছেন। আমি জানি না আপনার ছেলেকে এখন কি করবেন আপনি। তাকে ইনকাম করতে বলেন, টাকা পয়সা দেন, সে একটা ব্যবসাদার করুক। এক পর্যায়ে 2 পর্যায়ে আমার স্বামী প্রবাসে চলে যায়। 1 বছর সংসার করার পরেও তবু দেশে এসে কোনো কিছু করল না। আর বলে, এতদিন আমি রাজার হালে চলছি, এখন যদি আমি কোনো কর্ম বা কোনো কিছু করতে যাই, আমার ভীষণ লজ্জা লাগবে। তখন আমি চিন্তা করলাম, আসলে একে দিয়ে দেশে কিছু করা হবে না। আমিও বিদেশ যাওয়ার কথাটা বলেছি। আমার স্বামী বিদেশ চলে গেল। যাওয়ার পরে বেশ মাঝে মধ্যে সে আমার কাছে রাত্রে ফোন করত। এ কথা সে কথা বেশ ভালোই বলতো, খোঁজখবর নিত। কিন্তু ওই আলগা মুখে বউয়ের সাথে কি আর ওইভাবে ভালো আচার আচরণ পাওয়া যায়? এটা প্রত্যেকটা মেয়ের বেলায়। আর আমার জীবনে আমি ভাবতেও পারিনি যে আমার স্বামী প্রবাসে যাবে। কারণ আমার ইচ্ছে আমি দুমুঠো ভাত কম খাবো, তবু আমার স্বামীকে নিয়ে অন্তত রাত্রে একটু হারাম করে ঘুমাবো। তা নয়। প্রত্যেকটা আসলে বাবারই এরকম উচিত, তার ছেলেকে বিয়ের আগে মানুষ করা। এটা আমার কথা। কারণ বিয়ের পরে যদি ওই ছেলেকে কর্মস্থানে পাঠান, তাহলে ও নিজে কর্ম শিখবে না কর্ম করবে? তখন বিয়ের সময় থাকে, যেমনটা ঘটেছিল আমার স্বামীর বেলা। তারপরে বাদ গ্যাস, আমার স্বামী প্রবাসে গিয়ে তার বন্ধুর সাথে বেশ মিলে খুশে কাজকাম পাইল, কাজকাম করতে লাগলো। তারপরে আস্তে আস্তে সে ভালো একটা অ্যামাউন্ট দেশ পাঠাতে লাগলো। যা হোক, তখন কোনো রকম একটু বুঝতে পারলাম। কিন্তু আমি একটা যুবতী মেয়ে, মাত্র 1 বছর সংসার করলাম। এই সময় আমার প্রতিনিয়ত স্বামীকে কাছে রেখে সংসার করতে হবে তা নয়। স্বামী আমার প্রবাসে চলে গেল। তাছাড়া আমিও দেখতে শুনতে একটু মোটাসোটা হুষ্টপুষ্ট ছিলাম। চিন্তা করলাম, স্বামী যদি 5-10 বছর বিদেশ করে, সে সময় যদি আমি আরও মোটা হয়ে যাব বা আমার বয়স হয়ে যাবে, তখন যদি সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলি, কত রকম চিন্তা। কারণ প্রত্যেক মেয়েই তো চায় সন্তান জন্ম দিয়ে মা হতে। হয়তো সেসবটা আমার মধ্যেও আছে। তারপরে যখন আমার স্বামীর যাওয়া 3 বছর পূর্ণ হলো, স্বামীকে আমি হঠাৎ করে একদিন ফোন করে বললাম, দেখো আমি আর পেরে উঠছি না, তুমি একটাবার বাড়িতে ঘুরে যাও। বলে, না না, অনেক টাকা পয়সা খরচা করে আসছি, অন্তত প্রথমবারে ওই আসার টাকাটা উঠবে, দ্বিতীয়বার আসলে আমার লাভ হবে। আমি বললাম, ঠিক আছে, তুমি যা ভালো হয় তা করো। তারপরে হঠাৎ একদিন আমি শুয়ে আছি গভীর রাত্রে, আমার শাশুড়ি ভীষণ অসুস্থ। সে রাত্রে সন্ধ্যা রাত্রে ঘুমাইলে সকাল অবধি তার আর কোনো হুঁশ থাকে না, খুঁজেও পাওয়া যায় না। আর আমার শ্বশুর কত হবে,
65-70 এরকম বয়স হবে, বৃদ্ধর ন্যায়। কিন্তু সে এখনও সরকারি চাকরি করত। তো মানে সে এখনও তার মধ্যে থেকে একটা স্মার্ট ভাব বা সেভাবে চলাফেরা তার মধ্যে থেকে হারায়নি, আধুনিকতা তার মধ্যে রয়েই গেছে। হঠাৎ মাঝরাত্রে শ্বশুর আমার দরজায় এসে নক করল। নক করে বলছে, আমি তখন ঘুম ভেঙে গেছে। বললাম কে? বলছে বৌমা, একটু দরজাটা খোলো তো। আমি ভাবলাম বৃদ্ধ শাশুড়ি, ওদিকে অসুস্থ, না জানি কিছু হলো মনে হয়। তাড়াহুড়ো করে গায়ে কিছু ছিল না, দরজাটা খুলে বললাম কি হয়েছে বাবা? বলছে না তেমন কিছু হয় নাই, বড্ড অসুস্থ লাগছে, আমার অনেক টেনশন হচ্ছে। আমার সাথে কথা বলার মতো এই মুহূর্তে কোনো মানুষ এই বাড়িতে নেই। একটা মাত্র ছেলে, তাও প্রবাসে গেল। তুমি বিয়ের পরে মাত্র 1 বছর সংসার করছো, বিয়ের সুখসাপ তুমি ঠিকমতো অনুভবই করতে পারলে না। কতটা কষ্ট তোমার মনে, কিন্তু অথচ তুমি অনেক ধৈর্যবান। তাই অনেক কষ্ট থাকলেও তুমি বুঝতে দিচ্ছ না। আসলে আমিও এটার পক্ষপাতী না বৌমা। তাছাড়া তোমার শাশুড়িও বেশ দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ। আমার মনের মধ্যে কিছু বলতে চাইলেও তাকে বলতে পারি না, কারণ আমি নিজের বেলাটাই অনুভব করে তোমার কথা আমার মনে হলো যেমনটা কষ্ট আমার লাগতাছে। আমি তখন হেসে দিয়ে বললাম, আপনি আমার শ্বশুর, আপনি বৃদ্ধর ন্যায়, আপনারই আবার এ বয়সে হঠাৎ শাশুড়িকে কি প্রয়োজন? তাকে কি এমন বলতে মন চাইছে যে এতটা মন খারাপ লাগছে? কি বলছি, আপনার মনের মধ্যে এখনও আপনার মনের মধ্যে থেকে দেখছি এই রোম্যান্টিকতা আধুনিকতা শেষ হয়ে যায়নি বাবা। তখন আমার শ্বশুর বলল, বৌমা তুমি তো আসলে একটা জ্ঞানী মেয়ে, শিক্ষিত মেয়ে, তোমাকে আমি বোঝাইতে পারবো। দেখো, তোমার শাশুড়িকে ছাড়া আমি কখনো একটা রাতও ঘুমাইনি। তোমার শাশুড়ি যখন তার মায়ের বাড়িতে যেত, আমিও ওখান থেকে অফিস করতাম ছুটতে ছুটতে, আর তোমার শাশুড়ির পিছু পিছে আমার শ্বশুর বাড়ি যাই আমি উঠতাম। তোমার শাশুড়ি বেশ তার মায়ের বাড়িতে যে কয়টা দিন থাকতো, আমিও সেখানে ওই কয়টা দিনই থাকতাম। একদম তোমার শাশুড়িকে ছাড়া আমি থাকতে পারতাম না। কিন্তু আমার ছেলের কথা চিন্তা করছি, দেখো তাকে আজকে আমি মানুষের মতো মানুষ না বানাইয়ে কতটা যে ভুল করছি, যার কারণে আজকে তোমার মতো নতুন বউকে ফেলে, সুন্দরী একটা যুবতী বউকে ফেলে সে প্রবাসী সময় কাটাচ্ছে। আহারে, আমার ছেলেটারও কষ্ট হচ্ছে, এদিকে তুমিও ধীরে ধীরে কষ্ট পাচ্ছ। এটা আমি আমার জায়গায় থেকে উপলব্ধি করতে পারছি বৌমা। এই জন্য ভাবলাম, যদিও আমি তোমার শ্বশুর, আমি খুব ফ্রি মনের মানুষ, ফ্রি ওয়েতে তোমার সাথে একটু শেয়ার করে আসি। আচ্ছা বৌমা, 1 কাপ চা খাওয়াতে আমার মনটা আরও ভালো হয়ে যেত। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি, আপনি বসুন, আমি চা করে নিয়ে আসি। শ্বশুর অপেক্ষা করতে চাইল। আমি রান্নাঘরে গিয়ে একটু উনুন জ্বালিয়ে চা করে নিয়ে আসলাম। স্বামীও 1 কাপ খেয়ে নিলাম। আর তার এই আধুনিকতা, এই রোমান্টিকতা কথা তার মুখ থেকে শুনতে আমার ভীষণ ভালো লাগছে। কারণ সেই এত সুন্দর তার শৈশবের কথা মানে আমাকে সাজিয়ে গুজিয়ে শোনাচ্ছে, কেমন যেন রূপকথার গল্প মনে হচ্ছে। খুব ভাল লাগতে লাগলো। তারপরে হঠাৎ করে আমি বললাম, দেখেন বাবা, আপনি এত মাঝ দুপুর রাত্রে আসছেন, আপনার মনের মধ্যে যা উদয় হয়েছে আপনি তাই করলেন। কিন্তু আমার স্বামীকে মানে ফাঁকি রেখে আমি কতটা কষ্টে আছি এটা আমি জানি। এটা যে আপনি বুঝতে পারছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিছু করার তো আর নেই, আমি অসহায় একটা মেয়ে, কি করব বলুন? শুনেছি যাদের স্বামীরা প্রবাসে যায় সে সমস্ত মেয়েরা নাকি অনেক ভুলভাল কাজ করে বসে, হয়তো দেবরের সাথে, তা নয় বন্ধুদের সাথে, নাহলে পাড়া মহল্লা আত্মীয়দের সাথে। এটা একটা কিছু ঘটে যায়। কিন্তু আমি গরিব ঘরে জন্মেছি বাবা, আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে শিক্ষিত বানিয়েছে। তারপরে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার বাবা মা আমাকে এমন আদব পয়দের শিখায়নি যেটা হয়তো আমি মানে বিলাসিতা করব বা স্বামীর অভাবে নিজের যৌবন ধারণা একটা ভুলভাল কাজ করে বসবো, এমন কিছু আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি। তাছাড়া অনেক কষ্টের মধ্যে আসছি বটে, তবে কি করার আছে বলুন তো? আপনার ছেলেকে বাড়িতে আসতে বলুন, তা না হলে আমি এভাবেই আপনার মতোই, যেহেতু আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন। তখন শ্বশুর হেসে দিয়ে বলল, বৌমা কি করে যে তোমাকে বলি, কতটা দিন যে তোমার শাশুড়িকে মানে আমি একই জায়গায় পাই না, আমার মনে পড়ে না শেষ কবে তার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়েছে। মানে আমার মনে চাইলেও আমার জীবনটা আমি এভাবেই চালিয়ে নিচ্ছি। অনেক ধৈর্য আর ভিতরে এতটুকু আধুনিকতা রোমান্টিকতা ছিল বিধায় হয়তো আমি বেঁচে আছি। কারণ তোমার শাশুড়ি সেই শৈশব থেকে প্রায় অসুস্থ, আস্তে আস্তে যেন সে নিস্তেজ হয়ে যাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে যাচ্ছে। তাতেই আমি সেবাদ্ন করব, সে আমার সেবাদ্ন করবে। যাক, সেসব কথা। আমি বলি কি, তুমিও তো অনেক কষ্টের মধ্যে আছো।
যদি কখনো কোনো অসুবিধা হয় বা প্রয়োজন মনে করো আমাকে স্মরণ করো। যখনই ডাকবে আমি তোমার কাছে ছুটে চলে আসবো বৌমা, কারণ আমি তোমার কষ্টটা বুঝতে পারি। তখন কথাটা আমার কাছে যেন কেমন রহস্যজনক লাগলো। আমি বললাম, বাবা, আমি আপনার ছেলের বউ, আপনার পুত্রবধূ, আপনি এ সমস্ত কি বলছেন আমি বুঝলাম না তো ঠিক। তখন শ্বশুর হেসে দিয়ে বলল, বৌমা, ওহ, তুমি বুঝবে না, মানুষের ভালো করতে নেই, একটু আবার উপকারও হতো। আর আমি বলি, কি দেখতে তোমারও ভালো লাগতো? মানে এই যে এই মাঝ দুপুর রাত্রে আমার কথায় কথায় খারাপ লাগছিল, বড় চেষ্টা করো, ঘুম চোখ আনতে পারছিলাম না দেখে তোমার কাছে উঠে আসলাম গল্প করার জন্য। এই যে সময়টুকু দুজনেরই একটু ভালোভাবে কেটে গেল। আমি বলি কি, এভাবে যদি কখনো তোমার খারাপ লাগে, তোমার মনটা আমি এসে ভালো করে দিতাম। তুমি কি কথাটা অন্যভাবে নিয়েছো নিজের মধ্যে? আমি তখন হেসে দিয়ে বললাম, ওহো না বাবা, আমি অন্যভাবে নেবে কেন? আমি সব কিচ্ছু মনে করিনি। আমার যদি কখনো ভালো না লাগে আমি আপনার ছেলের সঙ্গে ফোন করে কথা বলে সময় কাটিয়ে দিই। কিন্তু আপনি যখন আজ বলছেন, ঠিক আছে, আমি আপনাকে যখন মনে পড়বে ডাক দিব। যা হোক, পুরো 1-1.5 ঘন্টা শ্বশুরের সাথে এভাবে প্যাটাল মেরে তারপরে শ্বশুর তার রুমে চলে গেল। কিন্তু আমি তখন চিন্তা করলাম একলা একলা শুয়ে, আসলে তো আমি একটা যুবতী মেয়ে, একটা বছর মতো সংসার করলাম। প্রত্যেকটি মেয়ের বিয়ের পরে স্বামীর কথা বারবার মনে পড়ে, স্বামী যদি ফাঁকে থাকে। কি করব? যদিও কষ্ট হতো, কোলবালিশটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম, কিছু আর করার ছিল না। হঠাৎ একদিন ভীষণ ইচ্ছা করছিল যে স্বামীকে কাছে পেলে একটু ভালো লাগতো, কিন্তু কিছু করার ছিল না। হঠাৎ সেই রাত দুপুরে আবার আমার শ্বশুর দরজায় নক করলো। আমি ঢসফস করে মেকচি পলা অবস্থায় ছিলাম। অমনি উঠে গিয়ে দরজা খুঁড়ে দিয়ে বললাম, আসুন আসুন, ভিতরে আসুন। শ্বশুর বলল, বৌমা, তুমি এখনো জেগে আছো, ঘুমাওনি? আমি বললাম, না বাবা, আজকে আমি ঘুমাইনি, ভীষণ কষ্ট হচ্ছিল, আপনার ছেলের কথা বারবার মনে পড়ছিল তো, এই জন্য ঘুমাইনি। কিন্তু কি করব বলুন তো বাবা, মায়ের বাড়িতে গেলেও ভালো লাগে না, আবার আপনার এখানে আসলেও খুব একটা ভালো সময় যাচ্ছে না। কিন্তু কি করি, আপনার ছেলেকে আসার কথা বললেও সে বাড়িতে আসে না, সে 5টা বছর নাকি থেকেই আসবে। আমার কিচ্ছু ভালো লাগে না, কি করব বলুন তো? শ্বশুর তখন আমাকে ঝাপটায় বুকে আলগি ধরে বলল, বৌমা, অমন করো না, একটু ধৈর্য ধারণ করো, দেখবে আমার ছেলে চলে আসলে সব ঠিক হয়ে যাবে, তুমি আমার মেয়ের মতো। এই বলে সে যখন তার বুকে জড়িয়ে ধরে আমাকে কপালে চুমা দিয়ে আদর করতে লাগলো, ভালোবাসতে লাগলো নিজের মেয়ে মনে করে, তখন আমার ভিতরটা কেমন যেন একটু অন্যরকম অনুভব হতে লাগলো। তারপরে আমি শ্বশুরের বুক থেকে ছুটে ভাগে বসলাম, শ্বশুরকে বললাম, বাবা, আপনি বসুন। তারপরে শ্বশুর বসলো। শ্বশুর বলল, কি 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 এমন খারাপ লাগতেছে, কি প্রয়োজন তোমার বলো তো, আমি সেটা দেখছি। আমি বললাম, আপনি এটা বুঝবেন না, আর আমি কি করে বলবো আপনাকে, আপনি আমার শ্বশুর না, যে আমার কেন খারাপ লাগছে আপনি এটা বোঝেন না? আপনার ছেলেকে অকর্মা একটা গরু বানিয়ে তারপরে এতদিন রাখছেন, আমার সাথে বিয়ে দিছেন, এখন শেষ বয়সের এসে প্রবাসে পাঠিয়ে দিলে এখন আমার এই কষ্টের ভাগ কে নেবে শুনি? তখন শ্বশুর বলল, অতটা ঘাবড়ে যেও না বৌমা, তুমি যদি চাও আমি তো বলছি তোমাকে সার্বিক বিষয়ে সাহায্য করব, কেন বোঝো না তুমি? আমি তখন বললাম, কি এমন সাহায্য করবেন শুনি, আপনি কি পারেন, আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন। তখন শ্বশুরই বলল, একটাবার তুমি আমাকে পরীক্ষা করে দেখো। আমি তখন লজ্জায় মুখটা ওদিকে ভিড়ে বললাম, আপনি জানতো মাঝরাত্রে আমার সাথে মাকসা করতে আসছেন? এ কথা শুনতেই যেন শ্বশুর বলল, আমার কথা পরে তোমার মনে পড়বে। আমি চলে গেলাম বৌমা আমার রুমে। এ বলে শ্বশুর চলে গেল। চিন্তা করলাম কি করি, সে আমাকে কি বুঝাইতে চাইছে। এক যাই দুই যাই, তার কথা আমি ঠিক বুঝেও বুঝি না, কিন্তু এতটাই নিজের ভিতরে বিরক্ত আর খারাপ লাগতো যে না বলেও আর পারছি না। হঠাৎ করে একদিন আমি কলের উপরেই স্নান করতেছিলাম। ঠিক দুপুরবেলা আমার শ্বশুরমশাই বারান্দায় বসেছিল চেয়ার পেতে। হঠাৎ করে তার চোখে আমার চোখ পড়ে যায়। আমাদের গোসলখানার সামনেরটাই বাড়ির মধ্যে কোনো বেড়া ছিল না। ওই সময় কোনো লোকজনও থাকে না, বাড়িতে লোকজনের সদস্য কম তো, শুধু গেটটা লাগানো। শ্বশুরকে বললাম, বাবা, আপনি একটু ভিতরে গিয়ে বসুন, আর তা না হলে বাইরে যান, আমি স্নান করছি দেখছেন না। বলছে, তাতে সমস্যা কি, আমার ওদিকে নজর নেই বৌমা,
তুমি তোমার মতো স্নান করে এসো। তাহলে সে বেয়ার মতো ওখানে বসে রইল। যা হোক, আমি কোনো রকম গা ঢেকে স্নান করে ঘরে চলে আসলাম। সব কিছু ভেজা কাপড় চেঞ্জ করে একটু সাজুগুজু করে তার সামনে গিয়ে বললাম, আপনি আজকে এখানে বসছেন কেন? বলছে, তোমাকে দেখার জন্য। কতদিন কোনো রূপবতী মেয়েকে আমি দেখি না, আজকে তোমাকে দেখে খুব ভালো লাগলো বৌমা। তাছাড়া তোমার সততা ধৈর্য তারিফ করতে হয়। অনেক জোয়ান মেয়ে তুমি, আমি অনেক খুশি। জানো বৌমা, তোর শাশুড়িও ঠিক তার যুবক বয়সে নতুন বউকালে এরকমই ছিল। দেখতে পেয়ে তোমার মতো এই রকম হুষ্টপুষ্ট আর সহজ সরল রোম্যান্টিকতা শিক্ষিত বোধ ছিল। আমি বললাম, তাই নাকি? তা মানে পুত্রবোধ হিসেবে আপনি আমাকে খুব পছন্দ করেছেন, তাই না বাবা? তখন শ্বশুর বলল, হ্যাঁ, কেন করব না? আমার ছেলের পছন্দ আছে। তাছাড়া আমার দোষ আমি নিজেই মেনে নিচ্ছি। আমি তোমার কাছে দারুণ অপরাধী বৌমা। কারণ আমার ছেলেকে আমি কেন মানুষের মতো মানুষ করলাম না? আজকে আমার দোষই তো। তোমার স্বামীকে তুমি দূরে রেখে বাড়িতে একলা পড়ে আছো। কি করে যে তোমার এই ঋণ আমি শোধ করি বৌমা? আমি বললাম, আপনি এক নিমিষেই চাইলে পারেন, দেখামো ছাড়েন তো। আমার কথা শুনে না শ্বশুর ঘাবড়ে গেল। বলছে, তাই নাকি? তোমাকে তো আর ভীষণ ভালো লাগে জানা বৌমা। তোমার আর আমার মধ্যে অনেক মিল আছে। তবে ইচ্ছা করতেছে তোমাকে নিয়ে কাল শুক্রবারে একটু ঘুরতে যাব। আমি বললাম, শুধু ঘুরতে নিয়ে গেলেই হবে? আমাকে কোনো কিছু কিনে কাটে দেবেন না? ও, শুক্রবারে মার্কেট বন্ধ থাকে বিধায় শুক্রবারে নিয়ে যাওয়ার সুযোগ করছেন? আমি শুক্রবারে আপনার সাথে কোথাও যাব না। আমাকে যখন মার্কেট খোলা থাকবে, মার্কেটে নিয়ে যে ভরপুর মার্কেট করে দিতে হবে। আমি কার কাছে যাব শুনি? আপনার ছেলে তো বাড়িতে থাকে না। আমার অনেক কিছুর প্রয়োজন, আপনি বোঝেন না? আপনি তো এখন আমার গার্জেন। তখন শ্বশুর বলল, ঠিক আছে বৌমা, আগামীকাল আপাতত তোমাকে বেড়ায় নিয়ে আসি। আর এমনি দিনে তোমাকে মার্কেটে নিয়ে যেয়ে ব্যাংক থেকে টাকা উঠায় তোমার জন্য ভরপুর মার্কেট করে দিব। তোমার হাতে টাকা ধরিয়ে দিব। তোমার যা প্রয়োজন তা কিনে নিও। আমি শ্বশুর, আমি কি করে তোমার প্রয়োজনীয় গোপন বা অগোপন কত কিছু মেয়ে ছেলেদের প্রয়োজন নাই সেটা আমি কি করে কিনব? তুমি নিজেরটা নিজেই মার্কেটিং করবা। তখন আমি বললাম, ঠিক আছে, কবে নিয়ে যাবেন শুনি? বলছে, কালকে তো শুক্রবার, কালকে ঘুরে আসি। শনি রবিবারে না হয়ে যাওয়া যাবে? শনিবারে তো ব্যাংক বন্ধ থাকে, রবিবারে গেলে মনে ভালো হয়। এই বলে শ্বশুরের সাথে শুক্রবারে বিকালে একটু বাইরে নদীর পাড় দিয়ে বাইরে এদিক সেদিকে একটু ঘোরাফেরা করে আসলাম। কতদিন বাইরেও যাওয়া হয় না। তাছাড়া ওর মনটাও খুব ভালো হয়ে গেল বাইরে শ্বশুরের সাথে ঘুরতে। আর সে এখনও অতটাও বিদ্যুন্নায় হয়নি। তার মধ্যে বেশ রোম্যান্টিকতা ভাব আছে। তার স্মার্ট চলাফেরা, শিক্ষিত মানুষ তো, তাছাড়া সরকারি জব করত। অফিসিয়াল একটা গ্যাপ তার মধ্যে থেকে এখন পর্যন্ত শেষ হয়ে যায়নি। আর তার হাত ধরে এই জন্য আমার ঘুরতে খুব ভালো লাগে। যা হোক, পরের রবিবারে তার সাথে আমি ঠিকই মার্কেটে গেলাম। তারপরে সে আমাকে ব্যাংক থেকে টাকা উঠাইয়া এক বান্ডেল টাকা হাতে ধরিয়ে দিল। বলল, বৌমা, তোমার যা কিছু লাগে তুমি আজকে তোমার প্রয়োজনীয় মার্কেট কিনে করে নাও। তারপরে আমি আমার যাবতীয় যা কিছু লিস্ট করেছিল সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম। আমার প্রয়োজনীয় গোপন বা যা কিছু ছিল সব প্রয়োজন কিনে নিয়ে আসার পরে বাড়িতে আসলাম। শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি পায়জামা কিনলাম, আর শাশুড়ির জন্য একটা শাড়ি আর কিছু কাপড় চোপড়। আর পরে বাড়িতে আসার পরে শ্বশুর আমাকে বলল, দেখো ববু, সবই তো করলে, সবই তো দিলাম, কিন্তু একটা জিনিস তো আমি পূরণ করতে পারলাম না। আমি বললাম, বাবা, সেটা আবার কি? বলছে, দেখো, আমার ছেলেটা প্রবাসী পড়ে আছে, এর জন্য আমিই দায়ী। আর তাছাড়া তুমি একটা যুবতী বউ, এ বাড়িতে অনেক কষ্ট এবং ধৈর্য ধারণ করে পড়ে আছো। আমি তো বুঝি বউ, স্বামী বিদেশ থাকলে মেয়েদের কতটা কষ্ট হয়, কিন্তু আমার সাহায্যে কি আর তুমি নেবে? আমি বললাম, দেখুন বাবা, আপনি আমার শ্বশুর মানে আমার বাবার মতো, আর আপনার ছেলের বউ মানে আমি আপনার মেয়ের মতো। ও কথাবার্তা সেভাবে বলবেন না। আমি আপনাকে বলছি, কিছু মনে করবেন না। আমি আপনার পুত্রবধূ, আপনি আমাকে মেয়ের চোখে ভাই দেখবেন। আমি শত কষ্ট হলেও কি আমি আপনার ঘর থেকে বাইরে যে কোনো বদনাম রুটিয়ে নিয়ে এসছি, কারোর সাথে কোনো অকারণ ঘটিয়েছি? আমার বাবা মা আমাকে এই সমস্ত শেখায়নি। আর আমি আশেপাশের আমার বোনদেরও বলছি, দেখো বোনরা,
তোমাদের স্বামীরা যদি কখনো তোমাদের বিয়ের পরে তোমাদের দেখে বিদেশ যায়, তোমরাও আমার মতো এভাবে ধৈর্য ধারণ করবে। খুব কঠোর হবে, কাউকে কোনো পাত্তা দেবে না, পরকালের হিসাব করবে। কোনো অশ্লীলতা, কারোর সাথে কোনো ফাঁসা ইয়ার্কি ফালভন্ত বা যৌবনের তাড়নায় কার সাথে অশ্লীল মেলামেশা, এ সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকবে। কারণ একমাত্র তোমার অধিকার তোমার স্বামী আছে, তাছাড়া কারণেই। আর তুমি যদি এই কষ্ট সহ্য করতে নাই পারবে, তাহলে কখনো তোমার স্বামীকে প্রবাসে পাঠিও না। প্রয়োজনে দুমুঠ ভাত কম খাবে, একবেলা কম খাবে, তুমিও নিজের সতীর্থকেও বজায় রাখবে। এটা হচ্ছে আমার বোনদের জন্য আমার পক্ষ থেকে এই কথাটা আমি সাজেস্ট করি। আর আমি নিজেও খুব সতর্ক, কারণ আমার শ্বশুর যতই রোমান্টিকতা বা শিক্ষিত মানুষ হোক, সে কিন্তু মুহূর্তে মুহূর্তে ক্ষণ ক্ষণ আমার ডর পয়েন্টে সে আমার কাছে এসে হানা দিয়েছে বা আমার কাছে অফার করছে। আমি বুঝেও তাকে কোনো পাত্তা দেইনি, কারণ সে আমার বাবার মতো। আমি তাকে বাবার মতো শ্রদ্ধার সম্মান করি, সেভাবেই খেদমত করি। আর আশা করি তাকে বুঝিয়ে দিয়েছি সে আমাকে মেয়ের মতোই সম্মান করবে, স্নেহ করবে, ভালোবাসবে। যা হোক বন্ধুরা, তারপরে আমার স্বামী ঠিক 5 বছর যখন পূর্ণ হলো বাড়িতে চলে আসলো। তাকে আমি একবারে আটকে দিলাম, বললাম যে আর তোমাকে বিদেশ যেতে হবে না, আমি এক বোট কম খাবো, তবু তোমাকে আমার কাছ থেকে আর ছাড়ছি না। এই বলে আমার স্বামীকে আর বিদেশ যেতে দিলাম না। তার পাঠানো জমানো টাকা ব্যাংকে পড়ে আছে, আর শ্বশুর বলে কই আরও কিছু টাকা পয়সা নিয়ে শহরে একটা ব্যবসা দাঁড় করে দিলাম। যা হোক, আমার স্বামীর উপার্জনের টাকায় বেশ ভালো চলতে লাগলো। আর স্বামী প্রবাস থেকে বাড়িতে আসার পরে 1 বছরের মাথায় আমি আবার মা হলাম নতুন করে। মানে এটা যেন আমার একটা স্বপ্ন ছিল। যা হোক, তারপরে স্বামীকে নিয়ে খুব সুন্দরভাবে জীবনকাল, দাম্পত্য জীবন কাটতে লাগলো খুব ভালোভাবে। আর আমার শ্বশুরকেও শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে আমি কতটা সৎ এবং কঠোর। আমি সৎ এবং নিষ্ঠার কাছে এক পাও নিজের কোনো কিছুকে নড়সাড় করতে পারবো না। যা হোক বন্ধুরা, আমার এই গল্পটি আজ এই পর্যন্তই ছিল। তো এই গল্পটি শুনে অবশ্যই তোমরা কিছু বুঝতে পারছো, কিছু শিখতে পেরেছো। ন্যায় এবং নীতির কাছে অটল থাকবে, তাহলে কখনো ভবিষ্যতে তোমার কোনো অসুবিধাতে পড়তে হবে না। তো যদি এই গল্পটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে তোমার কাছের মানুষকে দেখা বা শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে দর্শক হয়ে যাও। আজ এই পর্যন্তই, বাই বাই।